ভিডিওটা করতে এসেছি প্রবাসে ঘরকন্যা ম্যাডামকে নিয়ে। প্রবাসে ঘরকন্যার আজকে থামনেলে একটা প্রতিবাদী থামনেল হিসেবে বানানো হয়েছে। থামনেলটা একটা প্রতিবাদী থামনেল। আজকে 3 ভাই কাছা পড়ে হব্বেশি করছে, সেটা থামনেলে দিয়েছে। মানে কি, দর্শকদের বলা হচ্ছে অত্যন্ত সুমধুরভাবে ধীরে ধীরে থেমে থেমে রবীন্দ্রিক বাংলায় যে দেখতে হয় দেখ, না হলে চল ফোট। বুঝতে পারছো? এইভাবে বলে মাতালি। যাদের শিক্ষা দীক্ষা নেই তারা এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আর যারা একটু শিক্ষিত তারাও ঠিক সেম চুরিচামারি করে। দর্শকদের ইমোশান চুরি হচ্ছে। বলবো পুরোটাই সঙ্গে থেকো, তোমরা শুধু একটু ধৈর্য ধরে আমার কথাটা শোনো। সমালোচক যখন আমি, তখন যে জিনিসটা সমালোচনার যোগ্য সেইটা তো বলবই, এবং দর্শকদেরও বুঝতে হবে সাপোর্ট করা মানে কি অন্ধ সাপোর্ট করা। ওই জন্যই আমাদের দেশকে বলে যে আমরা, মানে বিদেশে অনেকেই বলে আমরা নাকি গাছ পাথরকে পুজো করি, আমরা নাকি পাথর পুজো করি, এই রকম কথাবার্তা বলে। কারণ কমেন্ট বক্সে যুদ্ধ চলছে, ফেসবুকে অনেকে ওনাকে রিয়েলিটিটা দেখাচ্ছে। দেখাবে না কেন বলো তো? শুরু করছি শুরু থেকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। থামনেলে 3 ভাই হব্বেশি করছে এরম করে তাকিয়েছে। ওনাদের বলা হয়েছে ভিডিওর দিকে তাকাও, এই ক্যামেরার দিকে তাকাও। এই পার্সোনাল মোমেন্টে তারা তাদের মায়ের হব্বেশি করছে, সেই সময় বলা হচ্ছে। এবার তোমরা বলবে ওনার স্বামীও বসে আছে, স্বামী কেন বলছেন না? ব্যাপারটা হচ্ছে শুরুই হলো প্রবাসী ঘরকন্যা, শুরু হলো অ্যাড দিয়ে, মানে মনিটাইজেশন অন হয়ে গেছে। একটা দিন ওই ফেসবুকে দর্শকদের গুঁতোয় পড়ে মনিটাইজেশন অফ ছিল, এবং বলে দেওয়া হয়েছে এই 10-15 দিনের ভিডিওটা আপনাদের অতি দুঃখ হলে দেখবেন না। প্রথম দিনের থামনেলে মৃতদেহ, দ্বিতীয় দিনের থামনেলে অসহ্য করছে 3 ভাই। 3 ঘন্টার মধ্যে 1,22,400 না 800 কত ভিউ হয়ে গেছে। স্বামী কেন বারণ করবেন বলুন তো? যারা জিজ্ঞেস করছেন ওনার স্বামীর এত শোক, বলে না, সে কিছু বলে না। তার মনে হচ্ছে দেখো, মা একটা আলাদা জিনিস, মা হচ্ছে আকাশ, এই আকাশ। এবং এই যে ঘরকন্যা ম্যাডাম, এনার কষ্ট হয়েছে কোন জায়গায় জানো তো? অধিকারের জায়গাটা নড়ে গেল। শ্বশুর মশাইকে বিয়ের আগেই দেখেননি, বিয়ের আগেই মারা গেছেন, মানে বিয়ের পর থেকে দেখেননি। শাশুড়ি যতদিন ছিল কিন্তু শ্বশুর বাড়ি ছিল, এরপর হয়তো ভাগাভাগি হয়ে যাবে। বললেন উনি এক জায়গায় যে আমাদের হয়তো আর এইভাবে আশা হবে না। এইবার দেখো, ওনার আশাটা ঠিক হয়েছে, কিন্তু ওনার দুঃখ বেচা স্টাইলটা বড় চোখে লাগছে। এক জায়গায় উনি বলছেন যে আমার মা ফুল তুলছে, জল জ্যান্ত শক্তপোক্ত মা, কি সুন্দর কর্মঠ। মনে হচ্ছে প্রবাসী ঘরকন্যা এবং তার মা যেন একই বয়সী। মুখটা ক্লোজ দেখালে হয়তো বয়সটা নিশ্চয়ই ধরা পড়বে। মা আর মেয়ে তো আর এক বয়সী হয় না, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স দূর থেকে দুজনকে এক লাগছে। এই রকম একটা মহিলা যে কর্মঠ, তাকে থামনেলে লাগিয়ে নিচে মা আর নেই। আমরা পিওরলি ভেবে নিয়েছি ওই মানুষটা নেই, মানে নিজের মায়ের মৃত্যু কামনা করা হলো পয়সার জন্য। লোকে বলবে না? কমেন্ট বক্সে যুদ্ধ চলছে, পাশে আছি, যারা কুকুর তারা ঘেউ ঘেউ করছে। এইবার আসল লোকেদের কথা চেহারা বোঝা যাচ্ছে যে তারা তোমার এগেনস্টে ছিল না। আমরা কেউ ওনার এগেনস্টে নেই, কিন্তু ভদ্র ভাষায়, ভদ্রতার আড়ালে শোক বিক্রি করা হচ্ছে। নিজের মাকে বিক্রি করে দেয়া হলো। আজকে যখন ওই জলজান্ত মানুষটা ফুল তুলছে, আমার বুকটা কেঁপে উঠলো। এই মানুষটার মৃত্যু কামনা করে দেওয়া হয়েছে। থামনেলে নিজের মাকে দেখিয়ে নিচে বলছে মা নেই, ভেতরে ঢুকে জানতে পারবে শাশুড়ি মা মারা গেছে। প্রথম দিনের ভিডিওতে কি বলে ওটাকে, এয়ারপোর্টের লাউঞ্জের ডেসক্রিপশন, তারপরে শাড়ি দেখানো ঘুরিয়ে ঘুরিয়ে। বললেন যে আমার মা, শাশুড়ি মাকে নিয়ে হয়তো চলে যাবেন। শাশুড়ি মা উচ্চারণ করেননি, মা। চালাকিগুলো দেখো। এই যে 3 ঘন্টায় 1,22,000 ভিউজ, এটা কম কেন হাজব্যান্ড বারণ করবে? কারণ তার মনে, দেখো, মায়ের জন্যে ছেলের শোক নেই কখনো বলছে না, কিন্তু মা তো চলে গেছেন, 79 বছরে গেছেন, ওটা যাবারই সময়। আমার মায়ের সঙ্গেও ঠিক তাই হয়েছিল, আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে ঠিক তাই হয়েছিল। 9টার সময় শ্বশুরমশাই হয়তো কি গেস করেছেন কে জানে, না হলে 9টার সময় আমার হাজব্যান্ডকে কোনো দিন ফোন করেন না, কারণ 2 ছেলে অফিসে থাকে। বুঝতে পারছো? দিদি আলাদা, দিদি হাউসওয়াইফ, ননদ যে, তার সঙ্গে কথা বলেন। কিন্তু সেদিনটা বোধহয় রবিবার ছিল, আমাদের কাজের লোক ঘর মুছেছে, এবার পায়ের ছাপ পড়ে যাবে বলে আমি সোফায় বসে আছি। বাবা ফোন করলেন 9টার সময়, 11টার সময় আমার হাজব্যান্ড আমার কাছে দৌড়ে এসছে, বাবা আর নেই। মায়ের ক্ষেত্রেও তাই। ওলকাটা নিয়ে মায়ের সঙ্গে কথা বললাম, 2বার ফোন করলাম, রাত্রির 2বার কথা বললাম, রাত্রির 11টায় খবর এলো আমার মা আর নেই। বুঝতে পারছো তো? যাই হোক, শোক কী জিনিস আমরা জানি। সেই সময় যে বুক ফাটা আর্তনাদ, শুধু ফেসবুকে একটা কথা লিখেছিলাম যে আমার মা আর নেই গো,
আমি এখানে দিল্লিতে বসে আছি, আমার মা আর নেই, আমার এমন অবস্থা নেই আমি দৌড়ে ওখানে যাব। সুতরাং ওনার স্বামীর শোক হচ্ছে না তা নয়, কিন্তু উনি এক বিদেশে থাকেন, বিদেশে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে গিয়ে কিছু নির্মম সত্যের ওনার সামনা করতে হয়, সেটা হচ্ছে পয়সা। সেই মানুষটা আর নেই, 79 বছর পর্যন্ত বেঁচেছেন, চলে গেছেন, কিন্তু যারা আছে তাদের কাছে 3 ঘন্টায় 1,22,884 ভিউটা অনেক কিছু। আর এই যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সির জন্য ভিউটা আরও বেশি হচ্ছে। কিছু মানুষ ওই পাথর পুজো করার মতো লয়ালিটি দেখাতে এসছে। হোয়াট ইজ লয়ালিটি মেরি জান? হোয়াট ইজ লয়ালিটি? মানুষ ভুল করলে বলতে জানো না? কই ট্রেডি শোয়ার তো দুঃখ বেচেনি। সেই ঠাকুমার চেহারাটা মনে পড়ছে, এরকম করে মানে ওদের গ্রামার বাড়িতে ঘুঁটিতে মাথা দিয়ে বসে আছে। তারপর রুটি রুজির তাগিদে 15 দিন পর চলে এসছে। সৌমালি তার শাশুড়ির মৃত্যু দেখায়নি, এক ম্যান্ডি দেখিয়েছিল। আর এই প্রবাসে ঘরকন্যা দেখতে হয় দেখুন, নাহলে 10-15 দিন আপনারা ব্লগগুলো দেখবেন না। সেই চিরাচরিতভাবে আবার যখন ব্লগ করব ক্যালিফোর্নিয়ায় গিয়ে তখন দেখবেন। ভদ্রভাবে বলা হলো আমার এত অকাত, আপনারা 10-15 দিন যদি ভিডিও না দেখেন কিছু এসে যাবে না। উনি খুব ভালো করে জানেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও দেখবেই, আরও মাইনিউটলি দেখবে। আমি রেগুলার ওনার ব্লগ দেখতাম না, তাই তো আমি এখন গিয়ে দেখছি কেন। আজকে থাম্বনেলটা কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করছে, ওই থাম্বনেল দেখেই আমি ডিসাইড করেছি আজকে আমায় কথা বলতে হবে। সুতরাং আমার ভিউটা পেলেন খুঁটিয়ে, পুরোটাই বসে বসে ভিডিও করলেন, কি আসান ভিউ। মায়ের এই হয়েছে ওই হয়েছে, কিভাবে মারা গেছেন পুরোটা আজকে ডেসক্রাইব করলেন। এবং হব্বিষ্যি হচ্ছে যখন মেয়েকে ডেকে এনেছেন, ওদেরও দেখার দরকার যে মানুষ মরে গেলে কি করতে হয়। জীবন শিখিয়ে দেয় না? পটি করা শিখিয়েছেন? পটি করা শিখিয়েছেন? যখন পিরিয়ডস হয়, পিরিয়ডসের যন্ত্রণার জন্য মানুষ নড়াচড়া করতে পারে না, মেয়েরা নিজেরা বুঝতে পারে, কারণ তারা পারে না করতে। সেই শ্রীরামকৃষ্ণদেবের একটা উদাহরণ ছিল যে একটি মেয়ে, গর্ভবতী মেয়ে, তার মাকে বলছে, মা গো প্রসব যন্ত্রণা যখন উঠবে না তখন আমাকে ডেকে দিও। এটা শ্রীরামকৃষ্ণদেব এইভাবেই তো বোঝাতেন, ছোট ছোট গল্পের মাঝখানে রামকৃষ্ণ কথামৃত আমাদের বাড়িতে পড়া হতো, আমার বাপি পড়তেন। আর আমাদের গুরুদেব যিনি আমাকে দীক্ষা দেননি, যেহেতু আমি মেয়ে, আমার বিয়ে হয়ে যাবে, শ্বশুরকুলে যাতে প্রবলেম না হয়, অনেক মেয়েদের হয় বাপের বাড়ির গুরু রাখতে দেয় না, আমায় দেননি। আমার বাপের বাড়ির যিনি গুরুদেব এবং আমার যিনি ভগবান, উনি বলেছিলেন, উনি রামকৃষ্ণ ঘরানা। তো মেয়েটি বলছে, মা গো প্রসব যন্ত্রণা উঠলে আমাকে ডেকে দিও। তো মা হাসতে হাসতে বলছে, মা গো তোমার যখন প্রসব যন্ত্রণা উঠবে না আমাকে তোমায় ডাকতে হবে না, তুমি আমাকে ডাকবে। এই যে ব্যাপারগুলো, এগুলো কি শেখাতে হয়? মেহাকে ডেকে নিয়ে বাপের হব্বিষ্যি করানো দেখালো। আমরা জেনারেলি কি করি, এই সমস্ত জিনিস বাচ্চাদের থেকে আড়াল করি, কারণ ওদের কচি মনে এফেক্ট পড়ে, ওদের হন্ট করবে এই মেমারি। জীবন শিখিয়ে নেবে। যখন মানুষের বাবা মা মারা যাবে কি করতে হবে জীবন শিখিয়ে নেবে, দেখতে হয় না। 2 নম্বর কথা, উনি ব্লগ করছেন আমাদের সময়, আমার সময় যখন আমার হাজব্যান্ড করছে, আমি তো ভাবতেই পারি না আমার হাজব্যান্ড মালসা পোড়াচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আমার হাজব্যান্ড মানে আমার সম্বন্ধে কী ভাবতে বলো তো? ওনার হাজব্যান্ড ভাববেন না, কারণ উনি বেশ খানিকটা টাকা আর্ন করে দিচ্ছে। এই যে থাম্বনেলটা, এটা কিন্তু আমার ভিউ টেনে নিয়ে গেল। কি থাম্বনেল দিয়েছে, কি থাম্বনেল দিয়েছে! ভাসুর আরও কে রয়েছে, তারা সব মানে 3 ভাই, তারা কাছা পড়ে বসে আছে, এরকম করে তাকিয়েছে, মানে ক্যামেরার দিকে তাকাতে বলা হয়েছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, দেবলীনা গুছাইত, বুঝতে পারছো, একজন ভিউয়ার যিনি বোধহয় কোনো নেগেটিভ কমেন্ট করেছিলেন, মৌহা নাকি দেবলীনাকে ব্লক করে দিয়েছে এবং দেবলীনার কমেন্টগুলো ডিলিট করছে। কমেন্টটা আমার ইয়েতে আছে, কমেন্ট বক্সে আছে, আমি স্ক্রিনশট নিয়ে থাম্বনেলে দিয়ে দেবো। কারণ আমি বললাম না নতুন সফটওয়্যার ইউজ করছি, আমি এখনও কমেন্ট অ্যাড করাটা শিখিনি। আমার পুরনো যে সফটওয়্যারটা, ওটাতে কমেন্ট অ্যাড করতে আমি জানতাম, এখানে কিভাবে অ্যাড করে ওভারল্যাপিং করা যায়, কি করে করতে হয় আমি এখনও শিখতে পাচ্ছি না, টাইমও ঠিক পাচ্ছি না গুছিয়ে যে এগুলো নিয়ে ঘাটাঘাটি করবো, সে সময়টাও পাচ্ছি না। তো যাই হোক, তো আমি থাম্বনেলে দিয়ে দেবো দেবলীনা গুছাইত, ওনাকে ব্লক করে দিয়েছে। হ্যাঁ গো, মিলিয়ন্সে যা সাবস্ক্রাইবার, সে নেগেটিভ কমেন্ট নিতে পারে না। আচ্ছা, একটা কথা দেখো, আজকে সিনেমা, থিয়েটার, রিল লাইফ, সেখানে আলাদা কান্না বিক্রি হয়। কে কত ভালো পারফেক্টলি কাঁদতে পারে তার উপর সে কত বড় অভিনেতা, তাকে অস্কার দেওয়া উচিত কি ফিল্মফেয়ার দেওয়া উচিত সেটা ডিসাইড হয়। বাস্তব কি তাই? সত্যিকারের শোক হলে এত সুন্দর গুছিয়ে কথা বলা যায়? কই ট্রেজি সাধ তো পারেনি। বয়স্ক ঠাকুরদা যাকে মাখিয়ে খাইয়ে দিতে হতো, তারও তো যাবার সময় এসে গেছিলো, তারও যাবার সময় এসে গেছিলো, কিন্তু ওই এটা শানু পারেনি, ঠাকুরদার মৃত্যুকে বিক্রি করতে পারেনি, সৌমালি পারেনি তার শাশুড়ির মৃত্যুকে বিক্রি করতে।
উনি যদি এইখান থেকেও ভিডিওটা শুরু করতেন একরকম, নিজের মাকে থামনেলে দিয়ে উনি কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করলেন। খেলাটা বুঝতে পারছো, অত ওপরে এমনি এমনি খেলা যায় না গো। তোমার আমার মতো সরলভাবে এই দেখো কসুরি মেথি এনেছে, কসুরি মেথি দেখালাম, সময় নেই একটুখানি শর্টস করে ছেড়ে দিলাম, তাহলে এই দীর্ঘদিন ধরে 53-54তেই আটকে থাকবে। অত ওপরে ওঠা হয়েছে, এইগুলো শিখতে হবে তো। হ্যাঁ, ম্যান্ডি, তারপরে বেচু, এরা হচ্ছে পেটে বিদ্যে নেই তো, এদের চালাকিগুলো ধরা যায় এখানে, কিন্তু এটাও ধরা যাচ্ছে, অতি চালাকের গলায় দড়ি তো হয়। ব্যাপারটা হচ্ছে যে এখানে অতি ভদ্র তার মোড়কে বেশ খানিকটা পয়সা কামিয়ে নেওয়া হচ্ছে। ওই যে বলা হলো না যে ক্যালিফোর্নিয়ায় ফিরে চিরাচরিত কন্টেন্ট আবার দেখবে, তার মানে মেন্টালিটি এইটাই যে চিরাচরিত কন্টেন্টের বাইরে কন্টেন্ট করার সুযোগ পাচ্ছি, সেই সুযোগ ছাড়া চলবে না। একটা হাই প্রোফাইল জীবনযাত্রা করা হচ্ছে, লিড করা হচ্ছে, স্বামী সেখানে কিছু বলবেই না, তার শোকটা আসল। আমি বলছি না শোকটাল নকল, কিন্তু ওই মনের ব্যাকগ্রাউন্ডে এটাই কাজ করছে, যে যাবার সে তো চলে গেছে, কিন্তু যারা আছে তাদের করতে হবে, সামলাতে হবে। এই যে মালসা পোড়ানো এই স্মৃতিগুলো কিন্তু বাচ্চাগুলোর মনে থাকবে। এগুলো কি শেখানোর জিনিস গো? এগুলো শেখাতে হয়। আমাদের জীবনে অনেক জায়গায় আমরা ডেবিউ করি, আমরা মা বাবা যবে থেকে মানে বাথরুম যাবার পর পরিষ্কার করা ছেড়ে দেয়, তবে থেকে কি করে কি করতে হয় আমরা নিজে নিজে শিখে নিই। এক আধবার হয়তো ওই স্মৃতি থাকে না, এমন বয়সে মা বাপি দেখিয়ে দেয়, তারপর শিখে নিই। চান করতে গিয়ে বাথরুমে সাবান মাখাটা নিজে নিজেই শিখি। পিরিয়ডসের সময় কিভাবে ব্যবহার করতে হয় মেয়েরা নিজে নিজে শেখে। ফুলসজ্জার রাতে কি করতে হয় আমাদের সময় ছিল, এখনকার দিনে হয়তো ভার্জিন মেয়ে পাওয়া মুশকিল আছে, কিন্তু আমাদের সময় ছিল, ও বাবা আজকালকার মেয়েরা রাগ করো না, যুগের সঙ্গে মানুষ চেঞ্জ হয়। আমাদের সময় এই মূল্যবোধটা ছিল। অনেক কিছুই জানতাম না, তবুও কিছু জানতাম, বয়স শিখিয়ে নেয়। ঠিক আছে, আমাকে কেউ বিয়ের জন্য প্রিপেয়ার করে দেয়নি, সুতরাং শ্বশুর বাড়িতে কীভাবে বিহেভ করতে হয় জানতাম না। কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে প্রথম দিন যেদিন মোদি খাই হচ্ছে, পাড়ার লোকেরা আসছে, ঘোমটা দিতে হয়, নিজে নিজে শিখে নিয়েছিলাম। মা বলেও নি, অত তাড়াহুড়োতে অত টেনশনের মধ্যে মার মাথায় নেই যে বলে দেবে যে আমাকে মামনি ঘোমটা দিবি, কারণ কলকাতার মেয়ে আমি, ঘোমটা ফোমটা বাবা জন্মে জানি না, নিজে নিজেই শিখে নিয়েছি। আকাশ পাতাল তফাৎ, কলকাতার আল্ট্রা মডার্ন ফ্যামিলির মেয়ে, আর গিয়ে পড়েছি সেখানে, শিখে নিয়েছি সব। সুতরাং ওই বাচ্চাটাগুলোকে ডেকে এনে মানুষ মরে গেলে মালসা কীভাবে পোড়ায় তোরা দেখ, এইভাবে ভিডিও করা চলে, ওখানে চলে। পয়সার জন্য ওনার স্বামী চুপ করে আছে, বাকি দুজন ওখানে কি রাসলীলা হচ্ছে, ওখানে কি ছৌ নাচ হচ্ছে, ব্লগিংয়ের কন্টেন্ট হচ্ছে, বাবা যায় অন্তিম সময়টায়। তাহলে ওনার কতটা শোক বুঝতে পারছো? দেখো ভাই, ছেলের বউ, বুঝতে পারছো, তার শোক আর সন্তানের শোক এক হবে না। মেয়ের মতো কথাটা মাঝে এসে যায়। 2 নম্বর কথা হচ্ছে, যেখানে মৃত্যু বেঁচে পয়সা কামানো হচ্ছে, বুঝতেই পারছো শোক কতটা, কারণ ওই সময় করা যায় না। আমি এমন ভূতের মতো গেছিলাম, চুল আঁচড়েছি কিনা, অশৌচের সময় তো চুল আঁচড়াতে নেই, সেটা তো শ্বশুরবাড়ির কীর্তি, মনে পড়ছে না। অশৌচের সময় চুল আঁচড়াতে নেই, তেল লাগাতে নেই, সাবান লাগাতে নেই, বুঝতে পারছো। আর মার মৃত্যুর সময় যেখানে একটা বিরাট বড় হল বুকিং করে মায়ের শ্রাদ্ধটার ব্যবস্থা করা হয়েছিল, বাপির সময় আমরা আরেকটু ইয়াং ছিলাম, আমাদের বাড়িতে ব্যবস্থা হয়েছিল, কিন্তু ভাইয়ের গার্লফ্রেন্ড, যিনি বর্তমানে আমার ভাইয়ের স্ত্রী, সেই মহিলা একটি বিরাট বড় কলকাতার একটা বড় জায়গা হায়ার করে দিয়েছিল, মানে ও বলেছিল পয়সা আমাদেরই ছিল, সেইখানে আমার মা শ্রাদ্ধ হয়েছিল। সবাই বলছিল প্রেজেন্টেবল হয়ে যাস, পুরো পরিবার আসবে, রাস্তা দিয়ে তো যাবি, পাচ্ছিলাম না। তারপর পিসি ধরে বোধহয় চুলটা আঁচড়ে দিল, আমি মায়ের ফটোটা বুকে করে নিয়ে বসেছিলাম। আর যখন পুজো দিচ্ছে না, মুখের মধ্যে আঁচলটা গুঁজে রেখেছিলাম, পাছে লোকে অভিনয় ভাবে, কিন্তু লোকে বুঝতে পারছিল ভাই পরে বকাবকিও করছে, কাঁদতে নেই, পুরো বলছে কাঁদতে নেই, আত্মার শান্তি হয় না, পারছিলাম না। শোক এমন জিনিস তো, যাই হোক, নিজের মা আর মায়ের মতোর মধ্যে তফাৎ আছে। পুরো ইমোশনে শ্বশুরি দেয়া ব্লগ স্বাভাবিক তো। এই ফিলিংটা উনি যেটা বলছেন, এটা আমারও মনে হয়েছিল শ্বশুরমশাইয়ের কথা। হয়তো বললাম না, আমার হাজব্যান্ড বলছেন যে বাবাকে আর বলতে হবে না, আমি কত দূর পৌঁছবো, আমার একটা কাজ কমে গেল, কত দুঃখ থেকে বলে। এই জিনিসটা সকলের পক্ষেই, যে দরজায় চৌকাটে চোখ পেতে যে মানুষটা বসে আছে, ওনার জন্য না থাক, ওনার স্বামীর জন্য, ছেলের জন্য বসে আছে, সেই মানুষটাকে উনি দেখতে পাচ্ছেন না। তার সমস্ত জিনিস ওরা রেখে দিয়েছে। এখন আমাদের সময় কিন্তু আমার বাপির যে একটা আর্ম চেয়ার ছিল, যেটাতে বাপি বসতো, লাস্টের দিকে শরীরটা 3বার স্ট্রোক হবার পর শরীরটা না এইরকম হয়ে গেছিলো, চেয়ারে ওনাকে ধরতো না। বাপির একটা ফেভারিট চেয়ার ছিল, ওই চেয়ার ছাড়া বসবেই না। সেই চেয়ার, আর্ম চেয়ার, সমস্ত বিছানা, বালিশ, কাঁথা সব কিছু ফেলে দিয়েছে। এরা বিদায় করেনি এখনও দেখছি। আমার পাশের বাড়িতেও একটা মৃত্যু হলো, ফ্ল্যাট সিস্টেম তো, অল্প বিস্তর আমরা খুব একটা জানতে পারিনি, কিন্তু ওই কাঁথা বালিশ ফেলাটা দেখেছি।
এবং সেই নিয়ে কথা বলিও হয়েছিল যে এইগুলো এখানে ফেলবেন না, হাউসকিপার ডেকে, মানে যে রাজি হয়েছে পয়সা করে দিয়ে যে হাউসকিপার তুলতে রাজি হয়েছে সে তুলে নিয়ে গেছে, কিন্তু ফেলাটা আমরা দেখেছি। উনি বললেন জিনিসপত্রগুলো আছে। তো এইখানে একটা খটকা লাগলো। 2 নম্বর কথা, থামনেলটাই তো পয়সা চাইছে, আর ভিডিও শুরু হলো অ্যাড দিয়ে, মানে মনিটাইজেশন অন। ফেসবুকে উনি জুতোর বাড়ি খাচ্ছেন, সুতরাং একটা দিনের জন্য মনিটাইজেশন অফ করে দিয়েছেন। 3 ঘন্টায় 1,84,000 22,000 1,22,800 কত ভিউ হয়ে গেছে, বুঝতে পারছো? তাও এটা মানে ইউটিউবে যেটা দেখাচ্ছে, আসল ইউটিউব স্টুডিওতে এর থেকে বেশি ভিউ হয়। অ্যাকচুয়ালি কি খুব কায়দা করে মৃত্যুটা বেচা হচ্ছে, একটু অন্যরকম কন্টেন্ট, অতি চালাক এবং ওই অন্ধ সাপোর্ট। হোয়াট ইজ অন্ধ সাপোর্ট? উনি ভালো ব্লগ দেখান, নিশ্চয়ই ভালো বলবো। উনি চালাকি করে দর্শকদের ইমোশনের সঙ্গে খেলছেন বলবো না? দেবলীনা বলছে আমাকে ব্লক করে দিয়েছে। এত বড় একজন ব্লগার নেগেটিভ কমেন্ট নিতে পারে না? দেবলীনা যদি নেগেটিভ কমেন্ট করেই থাকে, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে কি পরিমাণ নেগেটিভ কমেন্ট করে বলতো? এই তো আমার কমেন্ট বক্সে এখনও শোভা বাড়াচ্ছে, এই বুড়ি তোরা তো জ্বালা কিসে, এইরকম ভাষা লিখে গেছে। এরা সমালোচনার মানেই বোঝে না। তো সুতরাং প্রভাস ম্যাডামের কমেন্ট বক্সেও তাই শুরু হচ্ছে। পুরোপুরি মানে একটা স্ক্রিপ্টেড কথা, খুব সুন্দর বাংলা বলতে পারেন, খুব চালাকি করে খেলাটা খেলেছেন এবং বেশ খুব করেছি, এটা দর্শকরাও বুঝছে। ওনার কমেন্ট বক্সে ভরে ভরে অ্যাপ্রিসিয়েশন আসছে, ঝামা ঘষে দিয়েছো একবারে, থামনেলে যা দিয়েছো না, ঝামা ঘষে দিয়েছো। থামনেলটা আমি বলছি, ওটা দর্শকরা বলেনি। আবার ভিডিও দিয়েছো, খুব ভালো করেছো, ঝামা ঘষে দিয়েছো, নিন্দুকদের মুখে ছাই দিয়ে ভিডিও দিয়েছে। উনি খুব ভালো জানেন যে কন্ট্রোভার্সি যে গ্রো করবে, কন্ট্রোভার্সি অ্যারাইজ করবে তো বেশি ভিউ হবে। উনি দুঃখ মুখ করে শোক বেচতে আসছেন, উনি স্বামীর সেই দুঃখটারও পরোয়া করছেন না, এবং স্বামী দেবতাটিও দেখছেন যে বেশ খানিকটা টাকা সে কামিয়ে নিয়ে যাচ্ছে। যে মানুষটা গেছে সে তো গেছে, আমরা তো আছি, বুঝতে পারছো? আজকে তোমরা ভাবো, আমি জগন্নাথের দিকে তাকিয়ে আছি, তোমরা ভাবো আজকে মালসা পোড়ানো, সেইখানে অন্য যে ভাষুটা রয়েছে তারা ব্লগের কন্টেন্ট হচ্ছে, এবং উনি রানিং কমেন্ট্রি দিয়ে যাচ্ছেন। আমাদের ওই সময় বোধহয় যেটুকু মনে আছে, মায়ের সময়টা ঘাটে, ওই আমাদের নিজেদের পুকুর আছে তো দুটো, পুকুর ঘাটে মালসা পোড়া ছিল, যখন বোধহয় ছুঁয়ে থাকতে হতো। ও যখন ডুব দিয়ে আসবে 4বার করে চান করতাম, পুকুরে চান করতাম। এবার পুকুরে আমি তো নামতে পারি না, যা টারা সাঁতার কেটে ভেতরে ঢুকে যেত, হাজব্যান্ডও পারতো, আমি ওখানে একমাত্র প্রাণী যে নামতে পারি না। আমি পুকুর ঘাটে বসে ঘটি দিয়ে মাথায় জল ঢালতাম। এবার পুকুরের জল তো আমার অসুবিধা হতো, আমি বাড়ি এসে আবার শাওয়ারে চান করতাম, 4বার করে চান করতে হতো। একবার ওইখানে দিন মানে একটা কি হতো, ঘাটে মালসা ফালসা ফেলা, তারপরে এই ভাত খাবার পরে বেশি করার পর স্বামী স্ত্রী দুজনকেই করতে হয়, এবং স্বামী যখন মালসা ভাসাবে স্ত্রীকে ছুঁয়ে থাকতে হয়। স্বামীর এটোটা নিজেকে তুলতে নেই, মানে স্বামীকে তুলতে নেই, ছেলেকে তুলতে নেই, বউ তুলে দেয়। এরকম হাজার গন্ডা নিয়মকানুন, প্রত্যেক পরিবারে ডিফারেন্স আছে, একটু একটু করে তফাৎ হয়, কিন্তু মোদ্দা হিন্দু ধর্মের রিচুয়ালগুলো তো এক। সেই রিচুয়ালগুলো যখন করছি তখন বুকের মধ্যে মনে হয় না, আমার তো মনে হচ্ছিল যে কত মেয়ে শাশুড়ির অত্যাচারে মারা যায়, আমার শাশুড়িটি কিন্তু আমার মায়ের মতো ছিল, বুকটা কুচড়ে এরকম করে নিংড়ে যায় না? উনি তখন কমেন্টে দিয়ে ব্লগ করছেন, তার মানে বুঝতে পারছো ওনার শোক কতটুকু? কানাকড়ি শোক নেই, অ্যাপ্লিকের শাড়ি এরম করে ঘুরিয়ে দেখাচ্ছেন। উনি যেটা পারছেন খুব ভালোভাবে ভদ্র ভাষায় শোক বেচতে পারছেন। ওনার কথা বলার স্টাইলটার মধ্যে একটা ভদ্রতা আছে, একটা মার্জিত ভাব আছে। সব থেকে বড় কথা কি জানো তো, বাপ বাড়ানা ভাইয়া সবসে বাড়া রুপাইয়া। কোথা থেকে কোথায় নিজেকে নামিয়ে আনলেন বলো তো, কোথা থেকে কোথায় নামিয়ে আনলেন? ঠিক এর আগে একটা ঠিক এইভাবে কন্ট্রোভার্সি দিয়েছিলেন, ওনার স্বামীকে সামনে বসিয়ে যেন এমন করছে ওনার স্বামী ওনাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে, মানে এঁটুলির মতো লেগে থাকতে হবে, যেখানেই ওনার স্বামী ইয়েতে যাবে, ট্যুরে যাবে, এনেই ছেলেপুলে নিয়ে পেছন পেছন যাবে, তুমি চলে যাবে, আমি বাচ্চা নিয়ে বিদেশে একা থাকবো। অথচ সেইখানে যাওয়া মানে কোম্পানি অ্যালাউ করবে কি না সেটা নিয়ে ওদের মধ্যে আগেই নিশ্চয়ই কথা হয়ে গেছে। তারপরে ওনার স্বামী যখন ফিরে এলেন, ফেরাটাও মানে প্রচণ্ড একটা গিমিক, একটা নতুন গিমিক কি বলে, একটা ধামাকা। আবার সেই একসাথে চা খাওয়া, খুব সুন্দর বাংলা বলতে পারেন, এবং মানুষের ইমোশন নিয়ে খুব সুন্দর খেলতে পারেন, খুব সুন্দর খেলতে পারেন। শাশুড়ি মার জন্য এত বুকটা ফেটে যাচ্ছে, নিজের মার জন্য ফাটে না। আমার কিন্তু আপনার মাকে দেখে বুকটা ছাদ করে উঠেছে। শক্ত পোক্ত একটা কর্মঠ মানুষ। আমার চোখটা এমনিতেও দুর্বল, আমার চোখটা মানে আমি গ্লাস না পড়লে আমি দেখতে পাই না, খুব একটা ভালো, অন্য কিছু না। তো
এক চোখ মানে অ্যাট এ গ্লান্স আপনার মায়ের মুখের বলিরেখাগুলো আমি ধরতে পারিনি, ওটা তো হবেই নিশ্চয়ই আপনার মা যখন, কিন্তু অ্যাট এ গ্লান্স দেখে আপনারই মতো লাগছিল লাল শাড়িতে। সেই মানুষটা ফুল তুলছে, শক্তপোক্ত কর্মঠ মানুষ, সেই মানুষটাকে থামনেলে দিয়ে মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না? না, খুব সুন্দর করে চাপা গলায় ফিসফিস করে বাংলা বললেই আপনার অসভ্যতাটা ঢাকা পড়ে যাবে। আপনি প্রচণ্ড চালাকি করেছেন। সব থেকে বড় কথা, নিজের মায়ের যে এইভাবে মৃত্যু কামনা করে কন্টেন্ট দিতে পারে পয়সার জন্যে, সে শাশুড়ি মাকে কতটা ভালোবাসে গো? সে শাশুড়ি মাকে কতটা ভালোবাসে। ফেসবুকে অনেক কমেন্ট আসছে, বুঝতে পারছো তো? তাদের কুকুর বলা হচ্ছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। ব্যাপারটা হচ্ছে, কেউ সমালোচিত হতে না চাইলে কেউ সমালোচনা করতে পারে না। ওই এতদিন তো ওনাকে নিয়ে কথা হয়নি, উনি জেনে বুঝে এটা করেছেন। উনি জানেন যে কন্ট্রোভার্সি অ্যারাইজ করবে মৃতদেহকে ইয়েতে দিলে, থামনেলে দিলে। উনি জানেন মাকে দেখিয়ে শাশুড়ির মৃত্যু সংবাদ বললে কন্ট্রোভার্সি অ্যারাইজ করবে। ওনার ভিউ কত বেড়ে গেছে। আমার মতো পাবলিক ওই মৃতদেহ দেখতে কে যায়? সব থেকে বড় কথা, উনি নিজের দর্শকদের ইমোশন নিয়ে কিভাবে খেলছেন। ওনার যে এত বড় পরিবার, সুখের কথাও আপনাদের সঙ্গে শেয়ার করব, দুঃখের কথাও শেয়ার করব। মানুষের বাড়িতে যে ছোট্টখাটো ঘটনা হয়, কোন ব্লগার সবগুলো শেয়ার করে? করে কি? করে না। অনেক কথা আড়ালে থাকে। এই যে কথাগুলো, এইগুলো দর্শকদের ইমোশনে সুড়সুড়ি দেওয়ার কথা। তোমাদের পরিবার ভাবি, তাই তোমাদের সব বলছি। এ তো বেচারামের কথা। পরিবার ভাবি তাই বলছি। স্ত্রীর পার্সোনাল কথা, স্ত্রীর সঙ্গে ঝগড়া করার সময় ভিডিও তুলে রাখা, এইগুলো যে দর্শকরা বোঝে না, এই প্রবাসী ঘরকন্যার দর্শকদের মতো, তারা তো গাধা। তাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে। লাস্ট পয়েন্ট, ভিডিও বড় করব না, লাস্ট পয়েন্ট হচ্ছে, দেখুন সকালে উঠে আমার যেরকম নিয়ম হচ্ছে, আমার মানে মোবাইলের যে লক স্ক্রিন, ওটাতে আমার ঠাকুরের ফটো আছে, বুঝতে পারছেন? তারপরে ওখানে প্রথমেই আমাদের অভ্যেস, মোবাইল আমাদের জীবনের অঙ্গ। এখন ঘুম থেকে খুলেই মোবাইল, ঘুম থেকে উঠেই চোখ খুলেই মোবাইল স্ক্রিনটা ওপেন করলাম। প্রথমে এলেন ভগবান, ওনার পায়ে চরণস্পর্শ করলাম। তারপরেই এসে জগন্নাথ, গণেশজি, মা দুর্গা, শিব ঠাকুর, এখানে আমার দাদু বালাজি নারায়ণ সবাই রয়েছে এখানে, সবার চরণস্পর্শ করলাম। তার মানে কি, মানুষের নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠেই ঠাকুর দেবতার মুখ দেখে। এবার ওনার দর্শকরা কি দেখছে? ঘুম থেকে উঠেই মৃতদেহ, দিনের মধ্যে থামনেলে মৃতদেহ, দিনের মধ্যে থামনেলে ওই রকম অসহ্য করছে 4জন প্রাণী, 3জন প্রাণী। ওনার দর্শকদের এরকম মনে হতেই পারে অনেকের যে আজকে দিনটা খারাপ যাবে এই মৃত্যু। কারণ দেখো, পরের বাড়ির জিনিসটা উনি কি ফিল করছেন? উনি নিজের মায়ের জন্য ফিল করেন না। সুতরাং দর্শকরা, হ্যাঁ একটা স্যাড লাগলো, মানুষ মরে গেছে জানতে কি ভালো লাগে? বাচ্চা জন্মালো জানতে ভালো লাগে, বিয়ে হচ্ছে জানতে ভালো লাগে, ডিভোর্স হচ্ছে, পরকীয়া, মানুষের মৃত্যু কার ভালো লাগবে? তো একটা জিনিস দেখো, দর্শকদের কিরম মনে হচ্ছে, ইস আজ দিনটা না খারাপ যায়। এই মৃতদেহর ফটো দেখলাম, প্রত্যেক দিনের দর্শক সে অভ্যেস বসে দেখবে, আজ দিনটা না খারাপ যায়। ওইরকম থামনেল দিয়ে উনি কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করছেন। থামনেলগুলো অন্যভাবে দেয়া যেত, অন্যভাবে দেয়া যেত। আমার যেমন ওই অশৌচের 3 ভাই এরম করে হাঁ করে তাকিয়ে আছে, ভাসুরের মুখটা কি অদ্ভুত। ওনার মাতৃশোকটা কন্টেন্ট হচ্ছে, ওনার হাজব্যান্ডের মাতৃশোকটা কন্টেন্ট হচ্ছে, বুঝতে পারছো? এবং ওনার যে শোকতাপ কিছুই নেই, যে নিজের মাকে বিক্রি করতে পারে পয়সার জন্য, নিজের মায়ের মৃত্যু কামনা করতে পারে। বাবা যায়, রাম 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 রাম। আমার মা নেই তবু কিরম বুকের মধ্যেটা লাগছে। ভাবতে পারেন? বলুন দেখিনি, আপনারা বলুন তো। নিজের পরিবারে যে মানুষটি জ্যান্ত রয়েছে তাকে থামনেলে দিয়ে নিচে অন্য কারোর মৃত্যু সংবাদ বলছেন। তার মানে প্রকারান্তরে যে জ্যান্ত মানুষটি, তার মৃত্যু কামনা করছেন না। অনেকেই ভেবেছিলেন ওনার মা আর নেই, উনি দীর্ঘজীবী হন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপারটা। আর উনি দেবলীনাকে ব্লক করে দিয়েছেন, কি অদ্ভুত। তার মানে বুঝতে পারছো পয়সার লোভ কি জিনিস, কোন লেভেলে ছিলেন আর কোথায় নামিয়ে আনলেন নিজেকে। তার ব্যাপারটা হচ্ছে, ওই তোমাদের চোখে আমার হাইট নিয়ে কি হবে? হাইটটা সেখানেই যেখানে আমার ব্যাংকে আমার পয়সার হাইটটা বাড়বে। এই হাইটটা, এরকম পাতলা নোটের হাইট থেকে এইরকম এইরকম এইরকম, এই হাইটটা ইম্পর্টেন্ট। আমার চরিত্রের হাইট নিয়ে কি আমি ধুয়ে খাবো, ফুল ধুয়ে খাবো? তো চলো, এসব হচ্ছে কলিযুগের মানে ধর্ম। ভিডিওটা রাখছি, আমার সঙ্গে ঠিক মেলে না এগুলো। তোমাদের মতামতেই আশা রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।